একাত্তরের দিনগুলি। জাহানারা ইমাম। পর্ব 16। 10 মে সোমবার 1971। বেশ কিছুদিন বাগানের দিকে নজর দেওয়া হয়নি। আজ সকালে নাস্তা খাবার পর তাই বাগানে গেলাম। বাগানে বেশ কটা হাইব্রিড টি রোজের গাছ আছে। এই ধরনের গোলাপ গাছের খুব বেশি যত্ন করতে হয়, যা গত 2 মাসে হয়নি। খুরপি হাতে কাজ লাগার আগে গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম। মাখনের মতো রঙের পিস অর্থাৎ শান্তি, কালচে মেরুন বনি প্রিন্স আর অ্যানা হাঙ্কনেস, ফিকি ও গাঢ় বেগুনি রঙের সিমন আর ল্যাভেন্ডার, হলুদ বুকানিয়ার, সাদা পাসকানি। বনি প্রিন্সের আধফোটা কলিটি এখনও আমার বেডসাইড টেবিলে কালোদানিতে রয়েছে। কলি অবশ্য আর নেই, ফুটে গেছে এবং প্রায় ঝরে পড়ার অবস্থা। পিসের গাছটা একটি কলি কেবল এসেছে, যদিও সারা দেশ থেকে পিস উধাও। বাগান করা একটা নেশা। এ নেশায় দুঃখ কষ্ট খানিকক্ষণ ভুলে থাকা যায়। গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাববারই অবকাশ পাইনি। এখন ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরজেই বোধ করি নেশাটার কথা আমার মনে পড়েছে। 11 মে মঙ্গলবার 1971। দুপুরে ভাত খেতে এসেছি। হঠাৎ জোরে কলিং বেল বাজলো। বাজলো আর থামে না। কে রে? কলিং বেল আঙুল চেপে দাঁড়িয়ে আছে। আমি রেগে হাঁক দিলাম, এই বারেক, দেখ তো কোন বেয়াদব এরকম বেল টিপে ধরে রেখেছে। বারেক দরজা খুলতেই ঘরে ঢুকলো রুমি। চমকে দেবার দুষ্টু চাপা হাসিতে মুখ উদ্ভাসিত। আমি খুশিতে চেঁচিয়ে বললাম, রুমি তুই? রুমি কাঁধের ব্যাগটা নামিয়ে টেবিলে বসলো। হ্যাঁ আম্মা। ফিরে আসতে হলো। বারেক ইতিমধ্যে একটা প্লেট এনে রুমির সামনে রেখেছে, তাকে বলতেও হয়নি। রুমি প্লেটে ভাত তুলতে তুলতে বারেকের দিকে তাকিয়ে বলল, বারেক, রান্নাঘর থেকে 2টো শুকনো মরিচ পুড়িয়ে আনতো। দেখবি বেশি পুড়ে যায় না যেন। সাবধানে, অল্প আছে ছেঁকবি আস্তে আস্তে, বুঝলি? বারেক চলে গেলে রুমি নিচু গলায় বলল, আমাদের যে রাস্তা দিয়ে যাবার কথা ছিল সেখানে ঘাপলা হয়েছে। আমার কন্ট্যাক্ট অন্য রাস্তা জানে না, তাই কটা দিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। রুমির মুখে হাসি নেই, কিন্তু আমার হাসি আর ধরে না। খাওয়ার পর সবাই বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে শুনলাম রুমিদের যেতে না পারার কাহিনী। মবু আর সিরাতের আসল নামও রুমি আজ বলতে আপত্তি করল না। মবু অর্থাৎ মনিরুল আলম, সংক্ষেপে মনু, আর ইশরাক। ইশরাক বিশ্ববিদ্যালয় অনার্সের ছাত্র, মনু এম.এর। দুজনেরই বাম রাজনীতির সঙ্গে জড়িত। মনু আবার গানও গায়। মনু ইশরাকের দলে রুমি ছাড়াও ছিলেন কামাল লোহানী, প্রতাপ হাজরা, বাফার কিছু হিন্দু কর্মচারী ও শিল্পী, তাদের পরিবার পরিজন আর একজন আহত হাবিলদার। রুমিরা সদরঘাট দিয়ে বুড়িগঙ্গা পার হয়ে প্রায় 7-8 মাইল পথ হেঁটে যায়। আহত হাবিলদারটিকে প্রায় চ্যাংদোলা করে নিতে হয়েছিল। কিছু দূর এগিয়ে তাকে তার জানা এক গ্রামে পৌঁছে দেয়। বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয়, ফলে গ্রামের কাঁচা রাস্তা কাদায় প্যাচপ্যাচে হয়ে যায়। এইভাবে অনেক কষ্টে ওরা ধলেশ্বরীর কাছে পৌঁছায়। ধলেশ্বরী পার হয়ে সৈয়দপুর, সেখান থেকে 8 মাইল দূরে শ্রীনগর। শ্রীনগর থানা তখন মুক্তাঞ্চল। সেখানে প্রতিদিন ঢাকা থেকে বহু লোকে পরিবার পরিজন নিয়ে ছুটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য। মনুরা স্পিড বোটে সৈয়দপুর থেকে শ্রীনগর পৌঁছায় সন্ধ্যারাতে। ওখান থেকে 8 মাইল দূরে নাগরভাগ গ্রামে ডক্টর সুকুমার বর্ধনের বাড়ি। রুমিদের দল সে রাতটা ডক্টর বর্ধনের বাড়িতে আশ্রয় নেয়। পরদিন যাত্রার তোড়জোড় শুরু হয়। শ্রীনগর থেকে নৌকা ভাড়া করে বর্ডারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কিন্তু নানা লোকের মুখে খবর পেতে থাকে যে পাক আর্মি ধলেশ্বরী পার হয়ে সৈয়দপুর দিয়ে বিক্রমপুর অঞ্চলে প্রবেশ করেছে। তখন সবাই মিলে চিন্তাভাবনা করতে বসে, কি করা যায়। নাগরভাগ থেকে সিকি মাইল দূরে আরেকটা গ্রাম, বাসাইলভোগ, সাংবাদিক ফয়েজ আহমেদের বাড়ি। 25 মার্চের রাতে ঢাকায় প্রেস ক্লাব পাক আর্মি সেলের ঘায়ে তিনি বাম উরুতে আঘাত পান। এখনও ভালো করে সেরে ওঠেননি। কামাল লোহানী সহ কয়েকজন ফয়েজ আহমেদের বাড়িতে যান পরামর্শের জন্য। নানা রকম চিন্তাভাবনা সলা পরামর্শের পর ঠিক হয় পাক আর্মি পুরো অঞ্চল ঘেরাও করে ফেলার আগে ওদের দলকে যে করেই হোক ওখান থেকে বেরিয়ে যেতে হবে। সে অনুযায়ী 10 তারিখ ভোররাতে ওরা ফয়েজ আহমেদ সহ তার বাড়ি থেকে রওনা দেয় কুমিল্লার শ্রীরামপুরে পথে। ওই দিক দিয়ে বর্ডার ক্রস করতে হবে।
কিন্তু পথে জানা গেল শ্রীরামপুরের ইতিমধ্যে পাক আর্মি এসে গেছে। তখন ওরা দিক পরিবর্তন করে ঢাকার দিকে আসা সাব্যস্ত করে। এই আশাটা খুব বিপদসংকুল ছিল, কারণ সৈয়দপুর তখন মিলিটারি কবলিত। সেদিন বিকেলে ঝড় বৃষ্টিও প্রচুর হয়েছিল। রুমিরা তখন অনেক ঘুরে, একবার এগিয়ে একবার পিছিয়ে, কখনো স্পিড বোর্ডে, কখনো ভাঙ্গা বাসে, কখনো কাদা ভরা পথে পায়ে হেঁটে প্রাণ হাতে নিয়ে ঢাকা পৌঁছায় রাত 9টার দিকে। রাতটা সবাই কামাল লোহানীর বাড়িতে গাদাগাদি করে থাকে। আজ সকালে সবাই একসঙ্গে ও বাড়ি থেকে বেরোয়নি। গত 2-3 দিন থেকে খানিক পরপর বেরিয়েছে, যাতে পাড়ার লোকে সন্দেহ করতে না পারে। তাও রুমি সোজা বাড়ি আসেনি। দুপুর পর্যন্ত ইশরাকের সঙ্গে থেকে তারপর এসেছে। 12 মে, বুধবার, 1971। জামির স্কুল খুলেছে দিন 2 হলো। সরকার এখন স্কুল কলেজে জোর করে খোলার ব্যবস্থা করেছে। 1 তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছে, 9 তারিখে মাধ্যমিক স্কুল। জামি স্কুলে যাচ্ছে না, যাবে না। শরীফ, আমি, রুমি, জামি 4 জনে বসে আলোচনা করেই ঠিক করে রেখেছিলাম স্কুল খুললেও স্কুলে দেয়া হবে না। দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না। দেশে এখন যুদ্ধাবস্থা। দেশবাসীর উপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার। এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই খাতা বলে স্কুলে যাওয়া। জামি অবশ্য বাড়িতে পড়াশোনা করছে, এবারও 10ম শ্রেণীর ছাত্র। রুমি যতদিন আছে ওকে সাহায্য করবে, তারপর শরীফ আর আমি যে যতটা পারি। জামি তার 2-3 জন বন্ধুর সঙ্গে ঠিক করেছে ওরা একসঙ্গে বসে আলোচনা করে পড়াশোনা করবে। এটা বেশ ভালো ব্যবস্থা, পড়াও হবে, সময়টাও ভালো কাটবে। অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না। 16 মে, রবিবার, 1971। রোজ 3-4টে খবরের কাগজ না দেখলে আমার ভালো লাগে না। ওদের মিথ্যা বানোয়ার খবরের ভেতর থেকে আসল খবর বের করে আনতে আমার খুব মজা লাগে। যেমন গত পরশুর কাগজে দেখলাম খ অঞ্চলের সামরিক শাসনকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল M.A.G. ওসমানীকে 20 মের মধ্যে 1 নম্বর সেক্টরের উপসামরিক শাসন ক্ষমতা সমীপে হাজির হবার নির্দেশ দিয়েছে। তার মানে কিছুদিন থেকে যে স্বাধীন বাংলা বেতারে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক M.A.G. ওসমানীর কথা শোনা যাচ্ছে, তারই সমর্থনে পূর্ব পাকিস্তানি কাগজে এই খবর। কাজে যোগদান সংক্রান্ত সামরিক আদেশের ব্যাখ্যা এখনও কাগজে প্রকাশিত হয়ে চলছে। পূর্ব পাকিস্তান সর্বত্র অফিস আদালতে কলকারখানায় নাকি সব দলে দলে যোগ দিয়েছে, দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সেসবের ছবিসহ খবরও অনেক ছাপা হয়েছে ইতিমধ্যে। তাহলে এখনও কাজে যোগদান সংক্রান্ত বিষয়ে এত আদেশ, আবার সে আদেশের ব্যাখ্যা এসব কেন? বোঝা যাচ্ছে সিকিভাগ লোক ওরা মেরে ফেলেছে, সিকিভাগ বর্ডার পেয়ে গেছে, আরেক সিকিভাগ গ্রামগঞ্জে লুকিয়ে থাকে। বাকি সিকিভাগ লোক অফিস আদালত কলকারখানা ভরাতে ওদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সান্ধ্য আইনের মেয়াদ আরও হ্রাস করা হয়েছে, এখন রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত। কদিন আগে শরীফ খবর এনেছে টাইম নিউজ উইকে কয়েকটা কপি নাকি কোন বিদেশি ব্রিকেফসে আত্মগোপন করে এয়ারপোর্টে কাস্টমসের শকুন দৃষ্টি এড়িয়ে ঢাকা এসেছে। তাতে পূর্ব পাকিস্তানের সামরিক জান্তার বর্বরতা সম্বন্ধে অনেক খবর উঠেছে। শরীফ চেষ্টা করেছে কপিগুলো জোগাড় করা। আমরাও সবাই উদ্গ্রীব হয়ে আছি এক নজর দেখার জন্য। খুব গোপনে, খুব সাবধানতার সঙ্গে কপিগুলো হাতে হাতে ঘুরছে। আমাদের হাতে আসতে কতদিন লাগবে কে জানে। 17 মে, সোমবার, 1971। রেডিও টিভিতে বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করিয়েও কর্তাদের তেমন সুবিধে হচ্ছে না বোধ হয়। তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের নিয়ে খবর কাগজে বিবৃতি দেওয়ানোর কূটকৌশল শুরু হয়েছে। আজকের কাগজে 55 জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম নিয়ে এক বিবৃতি বেরিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার, রেডিও টিভির কোনো কর্মকর্তা ও শিল্পীর নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না। এদের সঙ্গে কেউ কেউ সানন্দে এবং সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে বেয়োনেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ নেই। আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে সেটা যে তারা অনেকে না দেখেই সই করতে বাধ্য হয়েছে তাতেও আমার কোনো সন্দেহ নেই।
আজ সকালের কাগজে বিবৃতিটি প্রথমবারের মতো পড়ে তারা নিশ্চয়ই স্তম্ভিত হয়ে বসে রইবেন কতক্ষণ, এবং বলবেন, ধরণী, দ্বিধা হও। এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি স্বয়ং গোয়েবলসও লিখতে পারতেন কিনা সন্দেহ। এই পূর্ব বাংলার কোনো প্রতিভাধর বিবৃতিটিও তৈরি করেছেন জানতে বড় ইচ্ছে হচ্ছে।